আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো। খেয়াল করবো দণ্ডের বিধিবিধান। আমরা দণ্ডের বিধিবিধান গত ক্লাসে পড়তে পড়তে চলে গেছিলাম সাধারণ ব্যতিক্রম, বিশেষ ব্যতিক্রম শেষ পর্যায়ে। তো সাধারণ ব্যতিক্রম সম্পন্ন করেছি, বিশেষ ব্যতিক্রম সম্পন্ন করেছি। আজকে আমরা পড়বো প্ররোচনার চ্যাপ্টার, প্ররোচনার অধ্যায়। ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি চতুর্থ অধ্যায়। আজকে আমরা শুরু করব পঞ্চম অধ্যায়। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। বর্তমান যে চ্যাপ্টারটা প্ররোচনার চ্যাপ্টার, অনেকেই বুঝি অনেকেই বুঝি না, অনেকেই বুঝি অনেকেই বুঝি না। দয়া করে আমরা একটু চেষ্টা করব মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। আমরা এ পর্যায়ে দেখব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে অপরাধে সহায়তা সম্পর্কিত। অপরাধে সহায়তা সম্পর্কিত। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমরা দেখব অপরাধে সহায়তাটা কত ভাবে হতে পারে, কি কি কার্য করলে অপরাধে সহায়তা বলে বিবেচনা করা হয় বা বিবেচিত করা হয়। আমরা দেখব 107 এবং 108 দুইটা ধারায় মূলত বলা হয়েছে দুষ্কর্মের সহায়তা কি, কত ভাবে দুষ্কর্মের সহায়তা করা যায়। 107 দুষ্কর্মের সহায়তা কি, কত ভাবে বা কয় ভাবে দুষ্কর্মের সহায়তা করা যায়। 107 আর 108 আমরা দেখতে পাবো দুষ্কর্মের সহায়তাকারী কে, কোন কোন কার্য করলে বা কি কার্য করলে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবে। মূলত প্রথম থিমটা আমরা বুঝছি কিনা। 107 হচ্ছে দুষ্কর্মের সহায়তা, কতভাবে দুষ্কর্মের সহায়তা করা যায়। দুষ্কর্ম দ্যাট মিনস অপরাধের সহায়তা, অফেন্স। আমরা দুষ্কর্মের সহায়তা করতে পারি তিনটা ভাবে, তিনটা পদ্ধতিতে বা তিনটা প্রক্রিয়ায়। প্ররোচনার দ্বারা দুষ্কর্মের সহায়তা করতে পারি, ষড়যন্ত্রের দ্বারা দুষ্কর্মের সহায়তা করতে পারি, কোনো কার্য করা অথবা না করে, করে অথবা না করেও দুষ্কর্মের সহায়তা করা যায়। সে বিষয়টা আমরা আজকে জানবো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। যা বলতেছিলাম 107 দুষ্কর্মের সহায়তা, 107 দুষ্কর্মের সহায়তা। তাহলে দুষ্কর্মের সহায়তার যে বিষয়টা আমরা দেখতে পাই 107 ধারা অনুযায়ী তিন ভাবে দুষ্কর্মের সহায়তা করা যাচ্ছে। প্রথম হচ্ছে প্ররোচনার দ্বারা, দ্বিতীয় হচ্ছে ষড়যন্ত্রের দ্বারা, তৃতীয় হচ্ছে কার্য করা অথবা কার্য বিরতির দ্বারা। এই তিন ভাবে আমরা দুষ্কর্মের সহায়তা করতে পারি। দেন আমরা দেখতে পাই দুষ্কর্মের সহায়তাকারী কে, দুষ্কর্মের সহায়তাকারী কে, কোন কোন কার্য করলে দুষ্কর্মের সহায়তা বলে বিবেচিত হবে, কোন কোন কার্য করলে দুষ্কর্মের সহায়তা বলে বিবেচিত হবে। আমরা 108 ধারায় দেখতে পাই দুষ্কর্মের সহায়তাকারী বলতে বোঝানো হয়েছে প্ররোচনা দাতা, প্ররোচনা দাতা। আমরা দুষ্কর্মের সহায়তাকারী বলতে কি বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে, একটু ছোট্ট করে বইয়ের ভাষাটা দেখব। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ কার্যে সহায়তা করে কিংবা এমন কোনো কার্য করে যা অপরাধ বলে বিবেচিত, কোনো কার্য করে যা অপরাধ বলে বিবেচিত অথবা ডিরেক্টলি কোনো অপরাধ কার্যে সহায়তা করে, তাহলে তাকে দুষ্কর্মে সহায়তাকারী কিংবা প্ররোচনা দাতা বলে অবহিত করা হয়। তাহলে দুষ্কর্মের সহায়তাকারী যিনি, প্ররোচনা দাতাও তিনি। আর দুষ্কর্মের সহায়তা কয় ভাবে করা যায়, দুষ্কর্মের সহায়তাটা কি, অপরাধের সহায়তাটা কি, সেটা আমরা জেনেছি 107 ধারায়। তাহলে অপরাধের সহায়তা কয় ভাবে করা যাচ্ছে, তিন ভাবে। প্রথমে আমরা কি দেখতে পাই, প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো কার্য করা অথবা কোনো কার্য করা থেকে বিরত থাকার মাধ্যমে অপরাধের সহায়তা বা দুষ্কর্মের সহায়তা করতে পারি 107। পাশাপাশি যখন অপরাধের সহায়তা করবেন তখন অবশ্যই আপনাকে অপরাধের সহায়তাকারী বলে বিবেচনা করা হবে। যা আমরা আইনের পরিভাষায় দেখতে পাই, তাকে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচনা করা হয় যদি কোনো ব্যক্তি অপরাধ কার্যে সহায়তা করে অথবা যদি কোনো ব্যক্তি এমন কোনো কার্য করে যাহা অপরাধ বলে বিবেচিত, সেক্ষেত্রে তাকে আইনের পরিভাষায় প্ররোচনা দাতা বলে অবহিত করা হয়, যাকে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচনা করা হয় 108 ধারায়। এখন এই যে দুষ্কর্মের সহায়তাকারী, এই দুষ্কর্মের সহায়তাকারীকে বোঝানোর জন্য, দুষ্কর্মের সহায়তাকারীটা কি সেটা বোঝানোর জন্য আমরা দেখতে পাই দণ্ডবিধি আইনের 108 ধারায় 5টা ব্যাখ্যা রয়েছে। আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু আমি দুষ্কর্মের সহায়তা বলেন, খুন বলেন, প্ররোচনা বলেন, ইন্ডিভিজুয়াল আলাদা একটা শীট দিয়েছি যেখানে বলা আছে যে কোন কোন ধারায় কতটা ব্যাখ্যা রয়েছে, কতটা ব্যতিক্রম রয়েছে। দয়া করে ওই শীটটা আলাদাভাবে আপনাদের সংরক্ষণে রাখবেন, যেন
স্পেসিফিকলি মোস্ট প্রবাবলি আমরা ওখান থেকে প্রশ্ন আসে, ওই শীটটার প্রতি একটু গুরুত্ব আরো বেশি করব। সো আপনারা ওই শীটটি একটু কালেক্ট করে নেবেন। যেখানে দেখেন শীটের প্রথমে বলা আছে 108 ধারায় প্ররোচনার চ্যাপ্টারের কথা বলা আছে। 108 প্ররোচনার চ্যাপ্টারে ব্যাখ্যা কয়টা আছে? 5টা আছে। দেন আমরা দেখেন 108-এর পরে বলা আছে 292 অশ্লীল পুস্তক বিক্রয়, সেখানে ব্যতিক্রম একটা বলা আছে। 299 অপরাধজনক প্রাণহানি বা নরহত্যা ব্যাখ্যা 3টা বলা আছে। খুনের শর্ত 4টা, ব্যতিক্রম 5টা। এই যে শীটটা দেওয়া আছে, দয়া করে শীটটি একটু আপনারা কালেক্ট করে রাখবেন। তাহলে আমরা প্রথম পর্যায়ে দেখলাম প্ররোচনা দাতা, দুষ্কর্মের সহায়তাকারী। এই প্ররোচনা দাতাটা কে সেটা বোঝানোর জন্য ব্যাখ্যা দেওয়া আছে কয়টা? 5টা ব্যাখ্যা দেওয়া আছে। আমরা স্বাভাবিক ভাষায় জানবো ব্যাখ্যাটা কি, ব্যতিক্রমটা কি। ব্যাখ্যা হচ্ছে কোনো বিষয় বোঝানোর জন্য স্পষ্টতা একটা জ্ঞান দেওয়া, এটা হচ্ছে ব্যাখ্যা, ডিটেলস আলোচনা। আর আর যেখানে ব্যতিক্রম হচ্ছে সাধারণত যা হওয়ার কথা সেটা হবে না, এইটাই হচ্ছে ব্যতিক্রম বলে অবহিত। বুঝা গেছে? এজরে যা হওয়ার কথা সেটা যদি না হয় সেটা হচ্ছে ব্যতিক্রম। আর সাধারণ একটা বিষয় বা যে কোনো একটা বিষয়কে বোঝানোর জন্য যেই গুরুত্বারোপ করা হয় প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে বোঝানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা দেখতে পাই ব্যাখ্যা বলে অবহিত করা হয়। তাহলে প্ররোচনা দাতাটা কে? প্ররোচনা দাতার বিষয়ে আমরা দেখতে পাবো দুষ্কর্মের সহায়তাকারীটা কে সেটা বোঝানোর জন্য 5টা ব্যাখ্যা রয়েছে। আমরা একদম ছোট্ট করে বোঝার চেষ্টা করব, জ্ঞানত বইয়ের ভাষাটা একটু পরিহার করব, আগে নিজের মতো জানি, দেন আমরা বইয়ের ভাষার দিকে যাব। দেখেন প্রথম ব্যাখ্যাতে বলা আছে কোনো কার্য করা হতে বেআইনিভাবে বিরত থেকে সাহায্য করা বা প্ররোচনা দান করা, যদিও প্ররোচিত কার্য সংগঠিত হয় নাই। আপনি জনৈক ব্যক্তিকে বললেন, প্ররোচনা দিলেন অন্য কাউকে খুন করার জন্য, জনৈক ব্যক্তিকে প্ররোচনা দিলেন অন্য কাউকে খুন করার জন্য। তিনি তাকে খুন করার জন্য উদ্যত হলো, কিন্তু খুন হলো না। অথবা তিনি আপনার প্ররোচনাটা সে ডিরেক্টলি অপোজ করলেন যে না সরি ভাই, আমি তাকে খুন করতে পারবো না। যদি আপনি কাউকে খুন করার জন্য প্ররোচনা দেন, আর আপনার সেই প্ররোচনাটা যাকে আপনি খুন করার জন্য প্ররোচনা দিলেন, তিনি যদি সেই প্ররোচনাটা গ্রহণ না করে, অস্বীকার করে, তথাপিও আপনি অপরাধী বলে বিবেচিত হবেন 108-এর প্রথম ব্যাখ্যা অনুযায়ী। তাহলে প্ররোচনার দাতার প্ররোচনা অনুযায়ী যাকে প্ররোচনা দিলেন অপরাধ কার্য করার জন্য, তিনি যদি সেই অপরাধ কার্য করার জন্য অস্বীকার করেন, তথাপিও আপনি অপরাধী বলে বিবেচিত হবেন। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র প্ররোচনা দানের ফলে অপরাধ সংগঠন হলেই যে অপরাধী হবে ঠিক তা নয়। প্ররোচনা দানের ফলে অপরাধ সংগঠিত না হলেও আপনি অপরাধী বলে বিবেচিত হবেন 108-এর প্রথম ব্যাখ্যা অনুযায়ী, ব্যাখ্যা 1 অনুযায়ী। আর দ্বিতীয় ব্যাখ্যাতে দেখা যায় প্ররোচনা যে কার্যের জন্য প্ররোচনা দিয়েছেন, আপনি কাউকে প্ররোচনা দিয়েছেন হত্যা করার জন্য, সে যথোপযুক্ত ভাবে সেখানে গিয়েছেও হত্যা করার জন্য, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। তাকে মাথায় আঘাত করার কথা বলছেন, সে মাথায় আঘাত করতে গেছে, কিন্তু তার আঘাতটা লাগছে হাতের মধ্যে, সে খুন হয় নাই কিন্তু গুরুতর জখম হয়েছে। এখন বিবেচ্য বিষয় হলো যাকে আপনি খুন করার জন্য প্ররোচনা দিলেন, তিনি গেল খুন করার জন্য, কিন্তু খুন হয় নাই, গুরুতর জখম হয়েছে। আপনি প্ররোচনা দিচ্ছেন খুনের জন্য, আপনি খুনের দণ্ডে দণ্ডিত হবেন। যদিও অপরাধটা গুরুতর জখম হয়েছে, গুরুতর জখমের জন্য কার্য সম্পাদনকারী দায়ী হবে, কিন্তু আপনি এজ এ প্ররোচনা দানকারী হিসেবে খুনের দণ্ডে দণ্ডিত হবেন দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী। তাহলে প্রথম ব্যাখ্যাতে আমরা কি পেয়েছি? যাকে খুন করার জন্য প্ররোচনা দেওয়া হলো, তিনি যদি অস্বীকার করেন তথাপি আপনি অপরাধী, প্রথম ব্যাখ্যা। যাকে খুন করার জন্য প্ররোচনা দিলেন, তা আপনার কথা মতো তিনি খুন করতে গেলেন কিন্তু খুন হলেন না, গুরুতর জখম হলেন, তথাপি আপনি খুনের দণ্ডে দণ্ডিত হবেন, ব্যাখ্যা 2 অনুযায়ী। আর ব্যাখ্যা 3 অনুযায়ী আমরা দেখতে পাবো যাকে খুন করার জন্য প্ররোচনা দিচ্ছেন, জনৈক ব্যক্তি যার নাম করিম, করিমকে বললেন তুই রহিমকে খুন করবি, বিষ প্রয়োগ করে হত্যা করবি। এই করিমের অপরাধ কার্য বোঝার মতো ক্যাপাসিটি তার নাই। করিম পাগল অথবা শিশু, যদিও যাকে প্ররোচনা দিচ্ছেন অপরাধ করার জন্য তিনি পাগল অথবা শিশু, অপরাধ কিনা সেটা বুঝে না, কিন্তু আপনি তো বুঝেন। আপনি বুঝে শুনে পাগলকে দ্বারা অন্য কাউকে হত্যা করতে চাচ্ছেন, আপনি বুঝে শুনে শিশুকে দ্বারা অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছেন। শিশুর অপরাধ কার্য হবে না, অপরাধ বলে বিবেচিত হবে না, যেহেতু পাগল এবং শিশুর কার্য অপরাধ বলে বিবেচিত নয়। গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি
যেখানে আমরা কত ধারায় পড়েছিলাম, 82 ধারায় পড়েছিলাম, 9 বছরের কম বয়স্ক শিশু কার্য অপরাধ নয়। পাগলের কার্য 84 ধারায় পড়েছিলাম, অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে আপনি মনে করতেছেন যে পাগলকে লেলে দিলাম, তার মধ্যে মারা গেল, আমার কোনো অপরাধ নাই। কিন্তু না, আপনি নিজে জেনে শুনে পাগলকে দিয়ে হত্যা করাতে চাচ্ছেন। পাগল হত্যা করলেও আপনি হত্যার দণ্ডে দণ্ডিত হবেন, আপনি দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবে ব্যাখ্যা 3 অনুযায়ী। তাহলে প্রথম ব্যাখ্যাতে আমরা কি দেখতে পেয়েছি? প্ররোচনা দিলেন, কিন্তু প্ররোচনা যাকে দিয়েছেন তিনি অস্বীকার করেছেন, তথাপি আপনি অপরাধী। দ্বিতীয় ব্যাখ্যাতে দেখলাম যাকে অপরাধ কার্য করার জন্য প্ররোচনা দেওয়া হলো তিনি আপনার কথা মতো কার্য করতে গেছেন, কিন্তু যথোপযুক্ত ফল উদয় হয় নাই। হত্যা করতে বলছেন কিন্তু হত্যা হয় নাই, গুরুতর জখম হয়েছে, তথাপি আপনি খুনের দণ্ডে দণ্ডিত হবেন, বিকজ অফ ইউর ইন্টেনশন ছিল তাকে খুন করা। সো আপনি যাকে প্ররোচনা দিলেন সে প্ররোচনা মতে যথোপযুক্ত কার্য সম্পাদিত না হলেও আপনি যে কার্যের জন্য প্ররোচনা দিচ্ছেন, যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন, সেই দণ্ডে দণ্ডিত হবেন, ব্যাখ্যা 2। আর ব্যাখ্যা 3 আমরা দেখতে পেয়েছি যাকে অপরাধ কার্য করার জন্য প্ররোচনা দিচ্ছেন তিনি যদি জ্ঞানত অপরাধটা বোঝার মতো জ্ঞান তার নাও থাকে, পাগল অথবা শিশু হয়, তথাপিও আপনি যেহেতু তাকে অপরাধ কার্য করার জন্য প্ররোচনা দিচ্ছেন, আপনি অপরাধী বলে বিবেচিত হবেন, ব্যাখ্যা 3 অনুযায়ী। দেন আমরা চলে যাব ব্যাখ্যা 4। আমরা অনেকেই জানি গডফাদার বলে একটা কথা আছে, যিনি উপর থেকে কলকাঠি নাড়াবে কিন্তু কারোর সাথে দাঁড়া দিবে না। অপরাধ কার্যে সহায়তা করা যেমন অপরাধ, তেমনি সহায়তাকারীকে সহায়তা প্ররোচনা দেওয়াও তেমন অপরাধ। আপনি চতুর্থ ব্যক্তি, খেয়াল করবেন কিন্তু, একটা হচ্ছে ডিরেক্টলি অপরাধ কার্যে সহায়তা করা, আরেকটা হচ্ছে ইনডিরেক্টলি অপরাধ কার্যে সহায়তা করা। যেখানে দেখেন উকে হত্যা করার জন্য উকে হত্যা করতে গকে প্ররোচিত করার জন্য খকে প্ররোচিত করে, অর্থাৎ যিনি গডফাদার চতুর্থ ব্যক্তি তিনি জনৈক আলামিনকে বললেন তুই একটু ইয়ের মাধ্যমে এর একটু হত্যা করে দে। মানে চতুর্থ ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে বলল কিলারের মাধ্যমে জনৈক ব্যক্তিকে হত্যা করানোর জন্য। এখন বিবেচ্য বিষয় হচ্ছে আমি দরাছোয়ার বাইরে, আমি কিছু জানি না, আমি আলামিনকে প্ররোচিত করলাম, আলামিন কিলারকে দ্বারা জনৈক ব্যক্তিকে হত্যা করালো, তাহলে আমি হচ্ছে চতুর্থ ব্যক্তি, আমি সরাসরি কোনো কাজে অংশগ্রহণ করি নাই, কিন্তু আলামিন সাহেব কিলারের মাধ্যমে হত্যাকাণ্ডটা সংগঠন করলো। তাহলে আমি যে উপর থেকে তার কলকাঠি নাড়লাম, আমি যে তাকে প্ররোচনা দিলাম যে আলামিন তুই যেভাবে পারস কারো না কারোর মাধ্যমে তার একটু হত্যাকাণ্ডটা সংগঠন করে দে, তাকে হত্যাকাণ্ড না করলে আমার পথ সুগম হচ্ছে না, এই যে আমি তৃতীয় পক্ষ দ্বারা, এক্স্যাক্টলি তৃতীয় পক্ষ দ্বারা উপর থেকে আমি হাত দিয়ে তাকে ছত্রছায়া দিয়ে রাখলাম যে তুই হত্যাকাণ্ড করবি বা তুই অন্য কাউকে দিয়ে করাবি, বাকিরা আমি দেখবো। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যিনি অপরাধ কার্যে সহায়তা করেছেন, অপরাধ কার্যে সহায়তা করা বা অপরাধ করার জন্য ডিরেক্টলি প্ররোচনা দেওয়া যেমন অপরাধ, সেই প্ররোচিত কার্যে সহায়তা করারও অপরাধ বলে বিবেচিত 4 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। ডিরেক্টলি তিনি সহায়তা করলেন না, তবে তার ছত্রছায়ার মাধ্যমে অন্য কাউকে দিয়ে প্ররোচনা দেওয়ালেন, এটা হচ্ছে 4 নম্বর ব্যাখ্যা। আর 5 নম্বর ব্যাখ্যাতে আমরা দেখতে পাই চক্রান্তের মাধ্যমে সংগঠিত অপরাধ। চক্রান্তের মাধ্যমে সংগঠিত অপরাধ, যিনি অপরাধ কার্যে ডিরেক্টলি অংশগ্রহণ করলো, তার সাথে প্ররোচনাদাতার সম্পর্ক না থাকলেও, তার সাথে প্ররোচনাদাতার কার্য সম্পাদনকালে যোগাযোগ না থাকলেও, যেহেতু তিনি অপরাধ কার্যে সহায়তা করেছেন, তথাপি প্রত্যেকে অপরাধী হবেন। আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা জানবো। 5 নম্বর ব্যাখ্যার বিষয়টা কি দেখেন, জনৈক ব্যক্তিকে বিষ পানে হত্যা করানোর জন্য, বিষ দ্বারা হত্যা করানোর জন্য আমি এজ এ ব্যক্তি হিসাবে আমি আলামিনকে বললাম যে তুমি শুধু বিষটা এনে দিবা, আমার একটু দরকার আছে, তুমি শুধু বিষটা এনে দিবা। আলামিন আমার কথায় সে রাজি হইলো, সে বিষটা এনে দিল। আবার করিমকে আমি বললাম তুমি শুধু বিষটা ওখানে রেখে দিবা, করিম আমার কথা মতো বিষটা রেখে দিল, আর শিশু বা অন্য কারো মাধ্যমে বিষটা প্রয়োগ করালাম। তাহলে আলামিন বিষটা এনে দিল, কার মাধ্যমে প্রয়োগ করাবো সেটা আলামিন জানে না। রহিম বিষটা রেখে দিল, কার মাধ্যমে বিষটা আনাইলো রহিমও সেটা রুবেলও সেটা জানে না। তাহলে আলামিনকে দিয়ে বিষ আনাইলাম, রহিমকে দিয়ে বিষ, রুবেলকে দিয়ে বিষ স্থাপন করলাম, এই যে দুইজনের মধ্যে সরাসরি যোগাযোগ কিন্তু নাই। আলামিন জানে না বিষটা কে প্রয়োগ করবে, আবার রুবেলও জানে না বিষটা কোত্থেকে আনলো।
দুইজনের মধ্যে যে সম্পর্কের বিষয়, তারা সরাসরি যোগাযোগ না থাকলেও যেহেতু আলামিন বিষ এনে দিছে, রুবেল বিষটা স্থাপন করছে, প্রত্যেকেই চক্রান্তের মাধ্যমে অপরাধটা সংঘটিত হয়েছে বিদায় সম অপরাধে অপরাধী হবেন। এগুলো বোঝানো হয়েছে। আমরা দেখেন একটা হচ্ছে দোষী মন, আর একটা হচ্ছে নির্দোষী মন। আপনি অপরাধ কার্য করার জন্য যদিও সরাসরি অপরাধ কার্যে অংশগ্রহণ করেন নাই, আপনি পিছন থেকে ছায়া দিচ্ছেন, ছত্র ছায়া দিচ্ছেন, যেটা আমরা বললাম 4 ধারায়। আর 5 ধারা আমরা দেখতে পাই আপনিও সহায়তা করছেন, করিমও সহায়তা করছে, রহিমও সহায়তা করছে, কিন্তু কেউ কাউকে ডিরেক্টলি জানে না। আলামিন বলতেছে যে আসলে মেহেদী স্যার তো বলছিল বিষটা এনে দেওয়ার জন্য, তার কি প্রয়োজন লাগবে, কাজে লাগবে, আমি যে তাকে এই বিষটা দিয়ে আরেকজনকে হত্যা করবো এটা আলামিন জানে না। আবার রুবেলকে বলা হয়েছে তুমি শুধু ওইটা নিয়ে ওখানে পৌঁছে দিয়ে এসো, তো একটা কাজ আছে, সে নিয়ে পৌঁছে দিয়ে আসলো। রুবেলও পুরোপুরি জানে না যে ঘটনাটা কি। এখন দুইজনে কোনো কিছুই জানে না, অথবা দুইজনের মধ্যে দুইজনের হলো যে আমি শুধু আইনা দিলাম, আমার তো সমস্যা নাই। রুবেল বললো আমি শুধু নিয়ে দিলাম, আমার তো সমস্যা নাই। কিন্তু একটা অপরাধ করার জন্য যারা যারা সহায়তা করলো প্রত্যেকেই অপরাধী বলে বিবেচিত হবেন ব্যাখ্যা 5 অনুযায়ী। চক্রান্তের মাধ্যমে কোনো অপরাধে যদি সহায়তা করা হয়, সেক্ষেত্রে চক্রান্তকারীগণ কার্য সম্পাদনকারীর সাথে সরাসরি যোগাযোগ থাকাটা অপরিহার্য নয়, শুধুমাত্র চক্রান্তের মাধ্যমে অপরাধটা অনুষ্ঠিত হলেই প্রত্যেকে অপরাধী বলে বিবেচিত হবেন ব্যাখ্যা 5 অনুযায়ী। তাহলে আমরা প্রথম ব্যাখ্যার দিকে তাকাই। প্রথমে বলেছিলাম প্ররোচনা দান করার ফলে যাকে প্ররোচনা দিচ্ছেন তিনি আপনার প্ররোচনা ডিরেক্টলি অস্বীকার করেছেন, তথাপি অপরাধী হবে কত ধারা অনুযায়ী? ব্যাখ্যা 1 অনুযায়ী। আর যাকে প্ররোচনা দিলেন হত্যা করার জন্য, তিনি হত্যা করতে গেলেন কিন্তু হত্যা হলো না, গুরুতর জখম হলো, তথাপিও আপনি যেহেতু খুনের জন্য প্ররোচনা দিচ্ছেন, আপনি খুনের দায়ে দণ্ডিত হবেন ব্যাখ্যা 2। পাশাপাশি যাকে দ্বারা হত্যাকাণ্ড করাতে চাচ্ছেন তিনি অপরাধ কার্য বুঝার মতো ক্যাপাসিটি তার নাই, শিশু বা পাগল, তাকে প্ররোচনা দিলেও আপনি প্ররোচনা দাতা হিসাবে খুনের দণ্ডে দণ্ডিত হবেন, যেহেতু যার মাধ্যমে কার্যটা সম্পাদন করতে যাচ্ছেন তিনি অপরাধের বিষয়ে কিছুই বুঝে না, জ্ঞান তো তার জ্ঞান নাই। কত ধারায়? ব্যাখ্যা 3 অনুযায়ী, 108 ব্যাখ্যা 3। আর ব্যাখ্যা 4 আমরা দেখতে পাই প্ররোচনা যে দিল, প্ররোচনা দেওয়া যেমন অপরাধ, ওই প্ররোচনা সহায়তা করা অপরাধ। গডফাদার হিসেবে উপর থেকে বলল যা যা করার তুই কর, বাকিটা আমি দেখব, এই যে অপরাধে সহায়তা করলেন, উপর থেকে তাকে ছত্র ছায়া দিলেন, সেটা অপরাধী বলে বিবেচিত হবে ব্যাখ্যা 4। আর ব্যাখ্যা 5 আমরা কি দেখলাম? যেখানে চক্রান্তের মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হয়, 4 হাত 5 হাত বদল হচ্ছে, কেউ প্রকৃতপক্ষে ঘটনাটা জানে না, আবার ঘটনা জানে কিন্তু নিজেকে নির্দোষী বলে দাবি করতেছেন যে আমি তো শুধু বিষটা এনে দিছি, আমি তো শুধু বিষটা স্থাপন করছি, আমি তো শুধু বিষটা তার কথা মতো ওখানে এই তার গ্লাসে ঢেলে দিছি। এই যে বিষয়গুলো ডিরেক্টলি প্রত্যেক অপরাধ কার্যের সাথে জড়িত না থাকলেও কিন্তু অপরাধটা করার জন্য সহায়তা করেছেন, সেই সহায়তাগুলো আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে ব্যাখ্যা 5 অনুযায়ী। তাহলে আমরা প্রথমে জেনেছিলাম দুষ্কর্মের সহায়তাটা করা যায় 3 ভাবে। প্রথমে হচ্ছে প্ররোচনার মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে, তৃতীয় হচ্ছে কোনো কাজ করা অথবা না করে, কোনো কাজ করে অথবা না করে। এটা হচ্ছে অপরাধের সহায়তা। কত ধারা অনুযায়ী? 107 ধারা অনুযায়ী, যাকে আমরা পড়েছিলাম দুষ্কর্মের সহায়তা। অথবা আরেকটু ছোট্ট করে যদি বলি যে সহায়তা কাকে বলে, আমরা প্ররোচনার মাধ্যমে সহায়তা করতে পারি, অপরাধ করার জন্য ষড়যন্ত্রের মাধ্যমে সহায়তা করতে পারি, কোনো কার্য করা অথবা করে অথবা না করেও সহায়তা করতে পারি 107 ধারা অনুযায়ী। আর এই যে সহায়তা করলাম, অপরাধ কার্যে সহায়তা করলাম অথবা এমন কোনো কার্যে সহায়তা করলাম যা অপরাধ বলে বিবেচিত, সেটাকে আইনের পরিভাষায় আমরা দেখতে পাই যিনি করলেন তাকে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচনা করা হয়, প্ররোচনা দাতা বলে বিবেচনা করা হয়। এই দুষ্কর্মের সহায়তাকারী কি কি কার্য করলে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবেন আমরা দেখতে পাই 108-এর 5টা ব্যাখ্যাতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। তাহলে ইতিমধ্যে আমরা পড়েছি 5টা ব্যাখ্যা। যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, খেয়াল করবেন কি কি প্রশ্ন আসতে পারে, আমরা এখন এগুলো জানবো। দুষ্কর্মের সহায়তা কাকে বলে? কয় ভাবে বা কিভাবে বা কোন কোন ভাবে দুষ্কর্মের সহায়তা করা হয়ে থাকে? দুষ্কর্মের সহায়তার ক্ষেত্র সমূহ আলোচনা করুন, দুষ্কর্মের সহায়তার উপাদান সমূহ আলোচনা করুন। আমরা দেখব প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো কার্য করে অথবা না করে
দুষ্কর্মের সহায়তা করা যায়। কত ধারায়? 107 ধারায়। দুষ্কর্মের সহায়তাকারী কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপরাধ কার্যে সহায়তা করে অথবা এমন কোনো কার্যে সহায়তা করে যাহা অপরাধ বলে বিবেচিত, আইন অনুযায়ী তাকে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচনা করা হয়। দুষ্কর্মের সহায়তাকারী বা কোন কোন কার্য করলে দুষ্কর্মের সহায়তা করেছেন বলে বিবেচিত হবে, আমরা দেখতে পাই 108-এর 5টা ব্যাখ্যা। এমন কোন অপরাধের জন্য সহায়তা করেছেন, অপরাধকারী বা কার্য সম্পাদনকারী অস্বীকার করলেও আপনি অপরাধী বলে বিবেচিত হবেন, প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যাতে দেখতে পাই অপরাধ কার্য সংগঠন করার জন্য যাকে প্ররোচনা দিয়েছেন তিনি অপরাধ কার্য করতে গেছে কিন্তু ফল উদয় হয় নাই, যথোপযুক্ত ফল উদয় হয় নাই। আপনি খুন করতে বলছেন, খুন হয় নাই, গুরুতর জখম হয়েছে, আপনি অপরাধী বলে বিবেচিত হবেন খুনের দায়ে, দ্বিতীয় ব্যাখ্যা। আর তৃতীয় ব্যাখ্যাতে কি পেয়েছেন? যেখানে যার দ্বারা অপরাধ কার্য করাতে যাচ্ছেন তিনি অপরাধ কিনা সেটা বুঝেন না, জানেন না, তাহলে অপরাধ কিনা সে বিষয়ে স্পষ্টত জ্ঞান না থাকলেও তার মাধ্যমে অপরাধ করালে আপনি নিজে দোষী বলে বিবেচিত হবেন, 3 নম্বর ব্যাখ্যায়। আর 4 নম্বর ব্যাখ্যায় পেয়েছেন যেখানে অপরাধ করা যেমন, অপরাধের সহায়তা করা যেমন অপরাধ, ওই সহায়তা করার জন্য প্ররোচনা দেও তেমন অপরাধ, প্ররোচনা দানের সহায়তা করো অপরাধ, গডফাদার বলে বিবেচিত হবে 4 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। আর 5 নম্বর ব্যাখ্যায় চক্রান্তের মাধ্যমে সংগঠিত অপরাধের ক্ষেত্রে প্রত্যেকেই অপরাধী হবেন, একাধিক ব্যক্তি, 2 বা একাধিক ব্যক্তির হাত বদল দ্বারা অপরাধ, 5 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। এখন আমরা চলে যাব 108-এর ক। একটু মনে করেন তো, আপনাদেরকে মানব পাচার আইন যখন পড়ায়, মানব পাচার আইনের মধ্যে 27 ধারার ক্ষেত্রে আমি বলেছিলাম আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে 5টা ধারায়, 5টা আইনে বলা আছে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ। ডিজিটালের 4, তথ্য প্রযুক্তি 4, মানব পাচারের 5, সন্ত্রাস বিরোধী 5, দণ্ডবিধি 3-4। আর আইনের অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞার কথা বলেছিলাম, যে ক্ষেত্রে বিদেশে রক্ষিত সম্পদও, মানব পাচারকারীর বিদেশি রক্ষিত সম্পদও চাইলে জব্দ করতে পারেন, আটক করতে পারেন, বাজেয়াপ্ত করতে পারেন, যা আমরা ইতিমধ্যে জেনেছি মানব পাচার আইনের 27 ধারা। আরেকটা কথা বলেছিলাম যে দুষ্কর্মের সহায়তার ক্ষেত্রে যে প্ররোচনা দেওয়া হয় সেটা যদি অতিরাষ্ট্রিক প্রয়োগ বা অতিরাষ্ট্রিক প্ররোচনার দিকে তাকায়, তাহলে 108-এর ক ধারায় অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা, অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা, বাংলাদেশের বাইরে কোনো অপরাধ সংঘটিত হবে সে অপরাধের জন্য আপনি বাংলাদেশের ভিতর থেকে তাকে সহায়তা করলেন, প্ররোচনা দিলেন, সেটা অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা বলে বিবেচিত হবে। কিভাবে? দেখেন, আমাদের এলাকায় অধিকাংশ লোকজন ইতালিতে থাকে, তারা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসে ঘোরার জন্য, মোটামুটি 1-1.5 মাস 2 মাস থাকে। বাংলাদেশে এসে অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে বাকবিতণ্ডা হয়, ঝগড়াঝাটি হয়। যখন তারা ইতালিতে যায়, যাওয়ার পরে সব পরিবার একসাথে যায় না, মোটামুটি কিছু পরিবার যায়, কিছু যায় না। বাংলাদেশ থেকে জনৈক ব্যক্তিগণ প্ররোচনা দেয়, সুযোগ পাইছিস ওখানে একা একা আছে, মায়ের শুরু করে দেন। এই যে বাংলাদেশ থেকে ইতালির লোকের সাথে ফোনে কথা বলে বললো যে এখন একটা সুযোগ আছে, ওর পরিবার তো বাংলাদেশে, সে একা একা গেছে বিদেশে, ওখানে মায়ের দিয়ে তাকে হত্যা কর। এই যে বাংলাদেশ থেকে বিদেশে অপরাধ কার্য করার জন্য সহায়তা করলেন, সেটাকে আমরা দেখতে পাই আইনের অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা বলে বিবেচনা করা হয়। বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের জন্য দেশের অভ্যন্তর থেকে প্ররোচনা, বাংলাদেশের বাইরে অপরাধের জন্য দেশের অভ্যন্তর থেকে প্ররোচনা। বারবার আপনাদেরকে বলি প্রত্যেকটা ধারার ক যে ধারাগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু নজর বেশি দিব, কারণটা কি, ওইটার প্রতি একটা সফট কর্নার আমাদের স্যারদের আছে। দয়া করে আমরা 108-এর ক, বিদেশে অপরাধ করার জন্য বাংলাদেশের ভিতর থেকে, বাংলাদেশের অভ্যন্তর থেকে প্ররোচনা দানের যে প্রক্রিয়া, যাকে আমরা অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা বলে বিবেচনা করতেছি, এই ধারাটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে উদাহরণ বেসড খেয়াল করবেন কিন্তু। ক, বাংলাদেশের অভ্যন্তর থেকে গোয়ার অধিবাসী জনৈক বিদেশি নাগরিক খকে, ভারতীয় অধিবাসী জনৈক বিদেশি নাগরিক খকে ভারতে একটি খুন অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়। ক, খুনের দায়ে দণ্ডিত হবেন, খুনের অপরাধী বা দোষী সাব্যস্ত হবেন। কোন বিধান মোতাবেক এই দোষের বিধান রয়েছে আমরা দেখতে পেলাম 108-এর ক বিধান মোতাবেক, 108-এর ক বিধান মোতাবেক। তাহলে প্রথমে পেয়েছি অপরাধের সহায়তা কাকে বলে, 107।
অপরাধের সহায়তাকারী কাকে বলে 108। দুষ্কর্মের অপরাধের সহায়তা, দুষ্কর্মের সহায়তাকারী যদি বিদেশে কোনো অপরাধের সহায়তা করে সেটাকে আমরা বলতেছি অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা। অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা। তাহলে অপরাধের সহায়তা 107, অপরাধের সহায়তাকারী, দুষ্কর্মের সহায়তাকারী 108, আর অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা 108-এর ক। 108-এর ক। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, খেয়াল করেন সবাই। আপনারা অনেকেই পড়েছেন যে 109 হচ্ছে অনুপস্থিত থেকে প্ররোচনা, 109 হচ্ছে অনুপস্থিত থেকে প্ররোচনা, আর 110 হচ্ছে 114 হচ্ছে উপস্থিত থেকে প্ররোচনা। অনেকেই হয়তো জানেন, অনেকেই পড়েছেন বই গাইডের ভাষা। একটু শুনেন, 109 ধারা আমরা দেখবো যে অপরাধের জন্য আপনি প্ররোচনা দিলেন, এই প্ররোচনার জন্য ডিরেক্টলি কোনো শাস্তি না থাকলে মূল অপরাধের দণ্ডে দণ্ডিত হবেন। এইটার কথা বলছে 109 ধারায়। যে অপরাধের জন্য প্ররোচনা দিলেন, ধরেন একটা উদাহরণ আছে, দেখেন কাউকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচনা দিয়েছেন, আপনার কথা মতো তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এই যে মিথ্যা সাক্ষ্য দিলেন, আপনি প্ররোচনার মাধ্যমে কাউকে মিথ্যা সাক্ষ্য দেওয়ালেন। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যে প্ররোচনা দেওয়া, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্ররোচনার জন্য আলাদা কোনো দণ্ডের বিধান দণ্ডবিধিতে নাই। এই জন্য মিথ্যা সাক্ষ্য দিলে যে দণ্ড, আপনি প্ররোচনা দিলেও একই দণ্ড পাবেন, এই বিধানটাই বলছে 109 ধারায়। তাহলে অপরাধের যে সহায়তা করলেন, এই যে অপরাধের জন্য সহায়তা করেছেন, সে অপরাধের জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তির বিধান না থাকলে মূল অপরাধেই দণ্ডিত হবেন, এই কথাটা বলছে 109 ধারায়। আবার একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি আপনাদের জন্য, এই প্ররোচনা চ্যাপ্টারটা দিয়ে বোঝানো হয়েছে যে কোন কোন কার্য করলে অপরাধ হবে, কোন কোন কার্য করলে অপরাধের সহায়তা হবে, কোন কোন কার্য করলে কোন কোন কার্যের অপরাধের সহায়তা করলে কি পরিমাণ দণ্ড পাইতে পারেন, কি কি প্ররোচনা দিলে কি কি শাস্তি পাবেন। এই যে একটা বিধিবিধান, বিধিবিধানের কথাগুলো এই 107 থেকে 116 ধারা পর্যন্ত, 114 ধারা পর্যন্ত বলছে, কিন্তু 115, 16 এগুলো আবার সামনে দেখবো দণ্ডের বিধিবিধান রয়েছে, স্পেসিফিক দণ্ডের কথা বলা আছে। তাহলে আমরা যেখানে ছিলাম 109 ধারায়, যে অপরাধের জন্য প্ররোচনা দিলেন সে অপরাধের জন্য শাস্তির যদি সুনির্দিষ্ট কোনো বিধান না থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মূল অপরাধের দণ্ডে দণ্ডিত হবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন একাধিক অপরাধ আছে, যেমন ধরেন ডিজিটাল নিরাপত্তা আইনে পড়েছেন না, প্রত্যেকটা অপরাধের সহায়তা মানে হচ্ছে মূল অপরাধের দণ্ডে দণ্ডিত হওয়া, পড়েছেন কিনা? ডিজিটাল নিরাপত্তা আইনে 35 ধারায় বলা আছে, আপনি যত প্রকার অপরাধের কথা বলা আছে ডিজিটাল নিরাপত্তা আইনে, প্রত্যেকটা অপরাধের সহায়তা করা মানে হচ্ছে মূল দণ্ডে দণ্ডিত হবেন। এই বিষয়টি আমরা দেখতে পাই 109 ধারায়। কোন যে অপরাধ কার্যের জন্য আপনি সহায়তা করেছেন সে অপরাধের জন্য একই দণ্ডে দণ্ডিত হবেন 109 ধারায়। উদাহরণটা খেয়াল করছেন কিনা? পরীক্ষাতে যেমন আসতে পারে, ক খ কে মিথ্যা সাক্ষ্য দান করার জন্য প্ররোচিত করে, ক এর অপরাধ, ক এর এই প্ররোচনার ফলে খ মিথ্যা সাক্ষ্য দেয়, ক মিথ্যা সাক্ষ্য দানের অপরাধ সংগঠনের সহায়তার জন্য দোষী হবে, খ যে দণ্ডে দণ্ডিত হবে ক একই দণ্ডে দণ্ডিত হবে। তাহলে অপরাধের সহায়তার জন্য যদি স্পেসিফিক আইনে কোনো শাস্তির বিধান না থাকে, সেক্ষেত্রে একই দণ্ডে দণ্ডিত হবেন 109 ধারা অনুযায়ী। যেটা আপনারা এতদিন পড়েছিলেন অনুপস্থিত থেকে সহায়তার দণ্ড, অনুপস্থিত থেকে সহায়তার দণ্ড। মূলত বিষয় হচ্ছে যে অপরাধের শাস্তির বিধান স্পেসিফিকলি নাই, সে অপরাধের জন্য একটু খেয়াল করেন তো, আমরা অস্ত্র আইনে পড়েছি যে অপরাধের জন্য শাস্তির বিধান নাই সে অপরাধের দণ্ড পাবেন 23 ধারায়, পড়েছিলাম না? তাহলে এখানে আমরা বলা আছে আপনি যে অপরাধের সহায়তা করেছেন সে অপরাধের সহায়তার জন্য স্পেসিফিক কোনো দণ্ড না থাকলে যে অপরাধটা করার জন্য সহায়তা করেছেন সে অপরাধের জন্য দণ্ডিত হবেন। লাইক দ্যাট, খুন করার জন্য কাউকে সহায়তা করেছেন, সেক্ষেত্রে খুন সংঘটিত হয়েছে, আপনি যিনি খুন করেছেন তিনি যেমন খুনের অপরাধ দণ্ডে দণ্ডিত হবেন, তেমনি আপনি খুনের অপরাধের সহায়তা করার জন্য আপনি কম দণ্ডে দণ্ডিত হবেন না, খুন করার জন্য যে দণ্ড পাওয়ার কথা আপনি একই দণ্ডে দণ্ডিত হবেন। এই কথাটা বলা আছে 109 ধারায়। তাহলে অপরাধ কার্যে সহায়তা করার জন্য, যেই অপরাধ কার্য করার জন্য সহায়তা করেছেন সেই অপরাধ কার্যের জন্য সুনির্দিষ্ট সহায়তার জন্য সুনির্দিষ্ট সাজার বিধান না থাকলে 109 ধারা আমরা দেখতে পাই সুনির্দিষ্ট সাজার বিধান না থাকা সত্ত্বেও
আপনি মূল অপরাধের দণ্ডে দণ্ডিত হবেন, 109। দেন আমরা দেখতে পাবো 110 দ্বারায়, খেয়াল করবেন সবাই, 110 প্ররোচনা দানকারী যে উদ্দেশ্যে প্ররোচনা দান করেছেন, প্ররোচনা দানকারী যে উদ্দেশ্যে প্ররোচনা দান করেছেন, প্ররোচিত ব্যক্তি তা অপেক্ষা সজ্ঞানে, কথাটা মনে রাখবেন, জেনে শুনে সজ্ঞানে ভিন্ন কোনো অপরাধ করেছেন। আপনি প্ররোচনা দিয়েছেন খুনের জন্য, কিন্তু তিনি খুন না করে ধর্ষণ করলেন। তো আপনি প্ররোচনা দিয়েছেন খুনের জন্য, আপনি খুনের দায়ে দণ্ডিত হবেন। সে যেহেতু ধর্ষণ করেছেন সেহেতু তিনি ধর্ষণের দায়ে দণ্ডিত হবেন, কারণ আপনি তাকে খুন করার জন্যই প্ররোচিত করে সেখানে প্রেরণ করেছেন। তাহলে আমরা দেখব প্ররোচনা দানকারী যে উদ্দেশ্যে প্ররোচনা দান করেছে, প্ররোচিত ব্যক্তি সজ্ঞানে তা অপেক্ষা ভিন্নতর কার্য করে থাকলে অনুরূপ প্ররোচনার জন্য কি শাস্তির বিধান রয়েছে সে বিষয়ে বলা আছে। নিচে দেখেন, খুনের প্ররোচনায় কার্য সম্পাদনকারী সজ্ঞানে খুন না করে দর্শন করলে এক্ষেত্রে প্ররোচনাদাতা খুনের প্ররোচনা দণ্ডে দণ্ডিত হবে, কিন্তু দর্শনের জন্য নয়, কারণ আমি তো তারা দর্শন করতে বলি নাই, 110 ধারায়। পাশাপাশি 111 ধারা আমরা দেখতে পাই, 110 এবং 11-র মধ্যে আপনি একটু পার্থক্য খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। 110 হচ্ছে সজ্ঞানে, জেনে শুনে, আর 111 হচ্ছে পাশাপাশি অন্য অপরাধ করলে। আপনি কাউকে খুন করার জন্য প্ররোচনা দিচ্ছেন, সে খুন করার পাশাপাশি তাকে দর্শন করলো। এখন এই যে খুন করা তো দর্শন করা, বা দর্শন করা তো খুন করা, আমরা দেখতে পাবো আমি তাকে প্ররোচনা দিয়েছি খুন করার জন্য, তিনি দর্শন করেছেন পাশাপাশি খুন করেছেন। দর্শন করার জন্য তো আমি তাকে বলি নাই, অতএব আমি শুধু খুনের দণ্ডে দণ্ডিত হব, আর যিনি অপরাধ সংগঠন করেছেন তিনি খুনের দায় এবং দর্শনের দায়, দুইটা দায়ী দণ্ডিত হবেন 111 ধারা অনুযায়ী। তাহলে আমরা যদি একটু স্পেসিফিকলি জানি, 110-এ হচ্ছে একটা দণ্ডে দণ্ডিত হবেন, আপনিও একটা তিনিও একটা, যদি ভিন্ন কার্য করে ফেলছে। আর 111-তে আমরা দেখতে পাই আপনি হচ্ছে একটা প্ররোচনা দানকারী একটা অপরাধে, যে অপরাধ করার জন্য প্ররোচনা দিয়েছেন একটা অপরাধে দণ্ডিত হবেন, বাট যিনি কার্য সম্পাদন করেছেন তিনি যদি দুইটা কার্য করেছেন সেক্ষেত্রে দুইটা দণ্ডে দণ্ডিত হবেন 111 ধারা অনুযায়ী। তাহলে 110-এ একটা প্ররোচনা দাতাও একটা, কার্য সম্পাদনকারী একটা। 111-তে আমরা দেখলাম প্ররোচনা দাতা একটা, কার্য সম্পাদনকারী দুইটা, কিন্তু 112 ধারায় দেখবো কার্য সম্পাদনকারী দুইটা, প্ররোচনা দাতাও দুইটা। কিভাবে হয়? সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবেন, সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবেন। আমরা দেখতে পাবো 112 ধারা অনুযায়ী যে কার্যে প্ররোচনা বা সহায়তা প্রদান করা হয় সেই কার্য অনুষ্ঠানের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবেন। কিভাবে সম্মিলিত দণ্ড? একটু নিচের বোল্ড করা পড়াটা একটু পড়ি। কোন একটি অপরাধে প্ররোচনার ফলে যদি একই সাথে দুইটি অপরাধ সংঘটিত হয় এবং উক্ত দুইটি অপরাধের বিষয়ে যদি প্ররোচনাদাতার দোষী মন থাকে, ভিতরে দোষী মন থাকে, তাহলে প্ররোচনাদাতা উভয় অপরাধী হবেন। আমরা উদাহরণের দিকে যদি তাকাই, ক, বলপূর্বক একজন সরকারি কর্মচারীকে তার পুরানা কার্যকরীকরণে প্রতিরোধ করার জন্য খকে প্ররোচিত করে, পুরানা কার্যকরীকরণে বাধা প্রদানের জন্য খকে প্ররোচিত করে। প্ররোচনার ফলে খ সরকারি কর্মচারীকে তার প্ররোচনা কার্যকরীকরণে বাধা প্রদান করে। এক্ষেত্রে দেখবেন পুরানা কার্যকরীকরণে বাধা প্রদান, তাহলে পুরানা কার্যকরীকরণে বাধা প্রদান এটা একটা অপরাধ, আবার বাধা প্রদান কালে যদি সরকারি কর্মচারীকে আঘাত করা হয় সেটা আর একটা অপরাধ। এখন যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি জানেন যে আকস্মিক উত্তেজনা বশত পুরানা কার্যকরীকরণে বাধা প্রদান করলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, মারামারি হতে পারে, ভিতরে ইন্টেনশন মন আছে, সেই ইন্টেনশন মন অনুযায়ী দেখা যায় যে যেমন কার্য তেমন ফল বলেছে প্ররোচনা দেওয়ার জন্য, পুরানা কার্যকরীকরণে বাধা দেওয়ার জন্য, পুরানা কার্যকরীকরণে বাধা দেওয়ার ফলে দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়, উভয় আঘাতপ্রাপ্ত হয়। তাহলে ওর মনের মধ্যে যদি দোষী মন থাকে যে আমি তো জানি যে ঘটনা একটা ঘটবে, এই জন্য তো শুধু বলছি যে তুই শুধু তারে বাধা দিবি, বাধা দেওয়া মানে তো দুইজনের মধ্যে গন্ডগোল লাইগা যাওয়া। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি তার মধ্যে দোষী মন থাকে, আর ওই দোষী মন থাকা অবস্থায় অপরাধ দুইটা হইলো, একটা হচ্ছে পুরানা কার্যকরীকরণে বাধা দান, আর বাধা দানের ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ লাগা। এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো 112 ধারায় দ্বিদণ্ডে দণ্ডিত হবেন।
দুইটা দণ্ডে দণ্ডিত হবেন 112 ধারা অনুযায়ী। তাহলে আমরা কি কি পেয়েছি? 107 ধারে পেয়েছিলাম অপরাধ কার্যে সহায়তা বা দুষ্কর্মের সহায়তা, তিনটা পদ্ধতিতে আমরা দুষ্কর্মের সহায়তা করতে পারি। 108-এ পেয়েছি দুষ্কর্মের সহায়তাকারী কাকে বলে? যিনি অপরাধ কার্যে সহায়তা করলেন অথবা কোন কার্যে সহায়তা করলেন যা অপরাধ বলে বিবেচিত, এই কার্যটা করার জন্য তিনি দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবেন 108। পাশাপাশি এখানে ব্যাখ্যা পেয়েছি আমরা 5টা। 108-এর কতে পেয়েছি অতিরাষ্ট্রিক অপরাধে সহায়তা। 109-এ পেয়েছি যে অপরাধের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছে সেই প্ররোচনার জন্য সুনির্দিষ্ট সাজার বিধান না থাকলে মূল দণ্ডে দণ্ডিত হবেন 109। 110-এ পেয়েছি কাউকে খুন করার জন্য প্ররোচনা প্রদান করার পর তিনি খুন করতে গিয়ে খুন না করে দর্শন করেছেন, সেক্ষেত্রে আমি যেহেতু খুনের জন্য প্ররোচনা দিছি সেটা আমি হব খুনের দায়ে দণ্ডিত, তিনি দর্শন করাতে দর্শনের জন্য দণ্ডিত হবেন কার্য সম্পাদনকারী। আর 111-তে পেয়েছি আমি খুনের জন্য কাউকে প্ররোচনা দিলাম, তিনি খুন করার পূর্বে তাকে আগে দর্শন করছে এরপরে খুন করছে, তাহলে কার্য সম্পাদনকারী দুইটা দণ্ডে দণ্ডিত হবেন। আমি যেহেতু তাকে শুধুমাত্র খুনের জন্য প্ররোচনা দিছি আমি হব খুনের দায়ে দণ্ডিত 111 ধারায়। আর 112 ধারায় পেয়েছি দুইজনের মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধ সংগঠনের বিষয়ে আমি প্ররোচনা দিচ্ছি পুরানা তামিলে বাধা দেওয়ার জন্য, কিন্তু মনের মধ্যে আছে পুরানা তামিলে বাধা দেওয়া মানে হচ্ছে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা ঘটবে এবং আরেকটা অপরাধের সংগঠন হবে। এই জন্য আমরা দেখতে পাই 112 ধারায় পুরানা তামিলে বাধা দানের পাশাপাশি উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং অপরাধী যিনি পুরানা তামিলে বাধা দিলেন তিনি সরকারি কর্মচারীকে আঘাত করেন। এই যে আঘাত করা এবং পুরানা তামিলে বাধা দেওয়া এই দুইটা দণ্ডে দ্বিদণ্ডে দণ্ডিত হবেন প্ররোচনা দানকারী, কারণ তার মনের মধ্যে গিলটি মন ছিল 112 ধারায়। আমরা আরেকটু শুধু একটু সাধারণ ধারণা নিব, মনে রাখেন 12 ধারা পর্যন্ত আপনার পড়া, বাট 113 এবং 114 দুইটা একটু আপনারা অনেকেই জানেন, শুধু একটু আলোচনার মাধ্যমে শেষ করে কালকে আবারও এই আলোচনায় যাব আমরা। 113 ধারায় দেখেন মনে আছে কিনা, আমি বলেছিলাম ব্যাখ্যা 2 খেয়াল করবেন, কিন্তু ব্যাখ্যা 2-এ বলেছিলাম যেখানে খুনের জন্য আপনি প্ররোচনা দিচ্ছেন, তিনি খুন করতে গিয়েছেন কিন্তু খুন হয় নাই, গুরুতর জখম হয়েছে, এটা একটা দিছিলাম। আবার আরেকটা বিষয় দেখেন, আপনি যে অপরাধের জন্য প্ররোচনা দিচ্ছেন কাউকে বললেন যে তুই তাকে শুধু একটা থাপ্পড় মারবি, কিন্তু 112 ধারায় যেমন আপনার মনের মধ্যে ঝামেলা আছে যে তারে শুধু বইলা দিমু পুরানা তামিলে তুই বাধা দিবি, এতে কি হবে, কিন্তু এর মনের মধ্যে আছে যে পুরানা তামিলে বাধা দেওয়া মানে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা ঘটবে, পুলিশের সাথে তার মারামারি ঘটবে, তখন আরেকটা অপরাধের সৃষ্টি হবে, সেটা তার মনের মধ্যে আছে। তেমনি 113 ধারায় আপনি নূর হোসেনকে বলেছেন যে আপনি শুধু তার একটা থাপ্পড় দিবেন, কিন্তু আপনার মনের মধ্যে জানা আছে যে হে হাঁপানি রোগের রুগী, তারে পিঠে একটা থাপ্পড় দেওয়া মানে সে মারা যাবে, একটা সুযোগে সে মারা যাক এটা আপনি চাচ্ছেন। আপনি নূর হোসেনকে বললেন যে আপনি শুধু তার একটা থাপ্পড় দিয়ে দিবেন, আপনার কথা মতো সে পিঠে জুড়ে একটা থাপ্পড় দিছে, সে জায়গায় মারা গেছে। এখন আপনার মনের মধ্যে যেহেতু অপরাধী বা দোষী মন ছিল, তাকে খুন করার উদ্দেশ্যে প্ররোচনা দিচ্ছে নূর হোসেন ভাইকে শুধুমাত্র থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু আপনার মনের মধ্যে ইন্টেনশন ছিল যে এই থাপ্পড়ে সে মারা যেতে পারে, আপনি খুনের দায়ে দণ্ডিত হবেন। আর নূর হোসেন ভাই শুধুমাত্র আঘাতের দায়ে দণ্ডিত হবে, কারণ সে আঘাত করতেই গেছেন। তাহলে মৃত্যুর চেষ্টার জন্য যে দোষী মন, আপনার মনের মধ্যে যে দুষ্ক্রিয়া বিষক্রিয়া ছিল, সেটা আমরা প্রস্ফুটিত হইতেছে 113 ধারায়। সহায়তাকৃত কার্য অনুষ্ঠিত হওয়ায় সহায়তাকারী ব্যক্তির উদ্দিষ্ট ফল ব্যতীত অন্য কোনো ফলোদয় হলে সেই জন্য সহায়তাকারীর দায়িত্ব। আমরা একটু উদাহরণের দিকে তাকান, খেয়াল করেন। প্ররোচনা দিবার সময় প্রথমে আমরা দেখতে পাই ওকে গুরুতর রূপে আঘাত করার জন্য খকে প্ররোচনা দেয়, তার প্ররোচনায় প্ররোচিত হয়ে ওকে গুরুতর রূপে আঘাত করে এবং ফলে এর মৃত্যু ঘটে। এক্ষেত্রে প্ররোচনা দেওয়ার সময় যদি জানা থাকে যে গুরুতর রূপে আঘাত করার জন্য প্ররোচিত কার্যটির ফলে এর মৃত্যু হতে পারে, ভিতরে ইন্টেনশন ছিল, জানা ছিল, তাহলে খুনের জন্য অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবেন, কারণ আপনার মনের মধ্যে ছিল যে এই থাপ্পড়ের ফলে সে মারা যেতে পারে। এ হচ্ছে আমাদের 113 ধারা। আর সর্বশেষ বিষয় 114 ধারা আপনারা যা পড়েছেন ইতিমধ্যে আপনারা জানেন
114 ধারায় যেখানে অপরাধ সংগঠনের জন্য গাইড বইয়ে পড়েছিলেন উপস্থিতিতে অপরাধের সহায়তা, উপস্থিতিতে অপরাধের সহায়তা। কিন্তু আমরা মেইন বই দৃষ্টি দেখা যায়, একটু খেয়াল করবেন, কোন কার্য বা অপরাধ সংগঠনের সময় বা অপরাধ স্থলে অনুপস্থিত সত্ত্বেও যে ব্যক্তি উক্ত কার্য বা অপরাধ সংগঠনের সহায়তা প্রদানের জন্য সহায়তাকারী হিসেবে দণ্ডিত হতো, সে কার্য বা অপরাধ সংগঠনের সময় বা অপরাধ স্থলে সে ব্যক্তি যদি উপস্থিত থাকে, সে ব্যক্তি উক্ত কার্য বা অপরাধ করেছে বলে বিবেচিত হবে। এখানে দুইটা কথাই বলা আছে যে আপনি উপস্থিত না থেকেও যদি সহায়তা করেন তথাপি উপস্থিত ছিলেন বলে গণ্য হবে, আবার উপস্থিত থেকেও যদি অপরাধের সহায়তা করেন সেটা অপরাধ করেছেন বলে বিবেচিত হবে। আপনাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম না, যেখানে কারো মধ্যে বাকবিতণ্ড হচ্ছে, বাকবিতণ্ডের সময় দেখা যায় যে দুইজনের আকস্মিক উত্তেজনা একজন আরেকজনকে আঘাত করতে যাচ্ছে, পাশে থেকে নূর হোসেন ভাই বলল, দয়া করে বেটা মুখে কথা বলিস কি জন্য, এই যে লাঠিটা নিয়ে যা, মায়ের দে। এই যে সে উপস্থিত থেকে ডিরেক্টলি কোনো কিছু দিয়ে সহায়তা করলো, প্ররোচনা দিল, আমরা দেখতে পাই আইন অনুযায়ী উপস্থিত থেকে সহায়তা করেছেন বলে বিবেচিত হবে 114 ধারায়। তাহলে আমরা আজকে অনেকগুলো বিষয় পড়লাম, দয়া করে মেইন বইয়ের ভাষা সে অনুযায়ী আমরা পড়বো। এখান থেকে আপনাদেরকে একটু গুরুত্ব আরোপ করতে হবে 108 ধারা 5টা ব্যাখ্যা। পরীক্ষাতে ওই ব্যাখ্যা থেকে প্রশ্ন আসতে পারে, পাশাপাশি প্রশ্ন আসতে পারে অপরাধের সহায়তাটা কি, অপরাধের সহায়তা কয়ভাবে করা যায়, অপরাধের সহায়তাকারী কে, কোন কোন কার্য করলে অপরাধের সহায়তাকারী বলে বিবেচিত হবে। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে দুষ্কর্মের সহায়তাকারী কি, দুষ্কর্মের সহায়তাকারী কে, কোন কোন কার্য করলে দুষ্কর্মের সহায়তা করেছেন বলে বিবেচিত হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে 108-এর 5টা ব্যাখ্যা দিতে হবে। আর অপরাধের সহায়তা কাকে বলে, কোন কোন কার্য করলে অপরাধের সহায়তা করেছেন বলে বিবেচিত হবে, সেক্ষেত্রে আমরা 107-এর 3টা বিষয় আমরা দিতে পারি, যে প্ররোচনা দানের ফলে, ষড়যন্ত্রের ফলে কোন কার্য করে অথবা না করে অপরাধের সহায়তা করা যায়। আর সর্বোপরি যা পড়েছিলাম 108-এর ক, বারবার বলি গুরুত্ব দিবেন, যে আইনের অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা, বাংলাদেশে থেকে বিদেশে অপরাধ করার জন্য সহায়তা দিলেন, সুযোগে তাকে মেরে ফেলার জন্য সহায়তা করলেন, 108-এর ক। তাহলে আমরা একটু ছোট্ট করে একটা লাইন করে শেষ করে দেবো এই মুহূর্তে ক্লাস। আমরা প্রথমে দেখতে পেয়েছি 107 ধারায় অপরাধের সহায়তা বা দুষ্কর্মের সহায়তা, দুষ্কর্মের সহায়তা করতে পারি আমরা 3টা পদ্ধতিতে, প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, কোন কার্য করে অথবা না করে অপরাধের সহায়তা করতে পারি 107। আমি যে কোন অপরাধ কার্যের সহায়তা করলাম অথবা এমন কোন কার্য করলাম যা অপরাধ বলে বিবেচিত, আইন অনুযায়ী আমরা দেখতে পাবো 108 ধারা অনুযায়ী আমাকে দুষ্কর্মের সহায়তাকারী অথবা প্ররোচনা দাতা বলে বিবেচনা করা হয়। 108 ধারা অনুযায়ী 5টা ব্যাখ্যা পেয়েছি, যে কার্যের জন্য প্ররোচনা দান করা হয়েছে সে কার্য সংগঠিত না হলেও অপরাধী বলে বিবেচিত হবেন, যে কার্যের জন্য প্ররোচনা করা হয়েছে সে কার্য সম্পূর্ণ সংগঠিত না হলেও অপরাধী বলে বিবেচিত হবেন। ব্যাখ্যা 2। ব্যাখ্যা 3 আমরা দেখতে পেয়েছি, যে কার্যের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছে সে কার্য যাকে করার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে তিনি অপরাধ করার মতো জ্ঞানত তার জ্ঞান না থাকলেও আপনি অপরাধী বলে বিবেচিত। পাশাপাশি অপরাধের প্ররোচনা দান করা যেন অপরাধ, তেমনি অপরাধের সহায়তা করো তেমন অপরাধ বলে বিবেচিত, 4 নম্বর ব্যাখ্যা। আর 5 নম্বর ব্যাখ্যাতে দেখতে পেয়েছি চক্রান্তের মাধ্যমে সংগঠিত অপরাধের ক্ষেত্রে প্রত্যেকের সাথে প্রত্যেকে সরাসরি যোগ সাজশ না থাকলেও অপরাধী বলে বিবেচিত, 5 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। তাহলে ব্যাখ্যাগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেন আমরা 108-এর কতে পেয়েছি আইনের অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা, বাংলাদেশ থেকে বিদেশি অপরাধ সংগঠনের জন্য যদি আপনি প্ররোচনা দেন, সহায়তা দেন, আপনাকে উক্ত অপরাধের জন্য বিচার করা যাবে 108-এর ক ধারার আওতাভুক্ত এনে। দেন আমরা 109 পেয়েছি যে অপরাধের জন্য সহায়তা করেছেন সে অপরাধের জন্য আইনে সুস্পষ্ট সাজার বিধান না থাকলে মূল অপরাধ করার জন্য যে দণ্ডে দণ্ডিত হতেন সেই দণ্ডে দণ্ডিত হবেন 108-এর 109 ধারা অনুযায়ী। আর যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন সে অপরাধ সংগঠন না করে সজ্ঞানে জেনে শুনে ভিন্ন অপরাধ করেছেন, সেক্ষেত্রে আপনি যে অপরাধ কার্য করার জন্য প্ররোচনা দিয়েছেন আপনি সে অপরাধে দণ্ডিত হবেন, আর অপরাধকারী যে অপরাধ করেছেন তিনি সেই জন্য দণ্ডিত হবেন 110। পাশাপাশি আপনি যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন সংগঠনকারী সে অপরাধ করার পাশাপাশি ভিন্ন আরেকটি অপরাধ করলো, সংগঠনকারী 2টা অপরাধে দণ্ডিত হবে,
প্ররোচনা দানকারী একটা অপরাধে দণ্ডিত হবে 111। আর অপরাধে প্ররোচনা দানকারী ব্যক্তি যখন মনের মধ্যে দোষী মন থাকে যে অপরাধের জন্য প্ররোচনা দিচ্ছি, এটা করতে গেলে দুইটা অপরাধের উদ্ভব হবে, সেক্ষেত্রে উভয়ই দ্বিদণ্ডে বা সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবেন 112 ধারায়। পাশাপাশি 113 ধারায় দেখলাম কাউকে অপরাধ কার্য করার জন্য প্ররোচনা দিয়েছেন, সেক্ষেত্রে ভিন্ন ফলোদয় হলো। অপরাধ ভিন্ন ফলোদয় হওয়ার পিছনে যদি আপনার গিলটি মন থাকে, অপরাধী মন থাকে, কাউকে গুরুতর আঘাত করার জন্য প্ররোচনা দিয়েছেন কিন্তু আপনার ভিতরে গিলটি মন হচ্ছে যে এই গুরুতর আঘাত করলেই তিনি মারা যেতে পারে, সেক্ষেত্রে আপনি খুনের দায়ে দণ্ডিত হবেন 113 ধারা অনুযায়ী। আর সর্বশেষ বিষয়, কোনো ঘটনাস্থলে অনুপস্থিত থেকে প্ররোচনা দিলেও উপস্থিত থেকে প্ররোচনা দিয়েছেন বলে বিবেচিত হবে, এবং উপস্থিত থেকে প্ররোচনা দিলেও উপস্থিত থেকেই প্ররোচনা দানের যে বিষয় আমরা ইতিমধ্যে পেয়েছি, উপস্থিতিতে অপরাধের সহায়তা দান করেছেন বলে বিবেচিত হবে। বলেছিলাম আপনি ঘটনাস্থলে উপস্থিত আছেন, জনক ব্যক্তিদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, উভয়কে তেড়ে যাচ্ছে হত্যা করার জন্য বা আঘাত করার জন্য, আপনি পাশে থেকে কোনো লাঠি সুটা দিয়ে তাকে সহায়তা করলেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আপনি অপরাধের উপস্থিতি সহায়তা করেছেন বলে বিবেচিত হবে 114 ধারা অনুযায়ী। তো ধন্যবাদ সবাইকে। আমরা বারবার বলি এখান থেকে যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলোর দিকে একটু নজর বেশি দিতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে উদাহরণ থেকেই প্রশ্ন আসে। যদি উদাহরণগুলো ভালোভাবে আমরা না জানি তাহলে কোনোভাবেই প্রশ্ন ধরতে পারবো না। দয়া করে একটু উদাহরণের দিকে গুরুত্ব বেশি দেব, আর ব্যাখ্যার দিকে গুরুত্ব বেশি দেব। যে দ্বারাই ব্যতিক্রম আছে সে ব্যতিক্রমের দিকে একটু গুরুত্ব বেশি দেব। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।